হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম জীবদেহের গঠন, তার থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আমরা আজকের ক্লাসে দেখে নেব। তার পাশাপাশি আমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বা যেমন ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমরা ক্লাস চলাকালীন আলোচনা করব। ওকে, প্রথমে দেখো এখানে দেওয়া হয়েছে যে উদ্ভিদের ক্ষেত্রে কতগুলো কোষ মিলে, কোষগুচ্ছ মানে অনেকগুলো কোষ মিলে কি তৈরি হয়, কলা তৈরি হয়। আমরা জানি এখানে পেয়েছিলাম যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক সেটা হচ্ছে কোষ। কতগুলো কোষ মিলে কিন্তু তৈরি হয় কলা। কেমন, কতগুলো কোষ মিলে তৈরি হচ্ছে কলা, এবং কতগুলো কলা মিলে অঙ্গ তৈরি হয়, কতগুলো অঙ্গ মিলে তৈরি হয় অঙ্গতন্ত্র বা সিম্পলি তন্ত্র বলতে পারি, আর কতগুলো তন্ত্র মিলে আমাদের সম্পূর্ণ জীবদেহ তৈরি হয়। এবার এখানে আমাদের প্রশ্ন আসে যে উদ্ভিদ কলা কত প্রকার ও কি কি, তখন আনসার হবে দুই প্রকার। উদ্ভিদ কলা হলো দুই প্রকার, যথা এক নম্বর হচ্ছে ভাজক কলা, দুই নম্বর হচ্ছে স্থায়ী কলা। ভাজক কলা মানে কি? ভাজক কলা মানে হচ্ছে যে তোমরা দেখতে মানে নামটা শুনেই বুঝতে পারছো, ভাজক মানে ভেঙে যাচ্ছে, ভেঙে যায়। তাহলে যে সমস্ত কলা কি হয়, সব সময় কিন্তু ভেঙে যায়। কেমন, সব সময় ভেঙে যায় এবং সেটা থেকে নতুন কলা তৈরি হয়, সেটাকে আমরা বলবো ভাজক কলা। আমাদের দেখো এখানে ভাজক কলা থেকে কিছু কিছু প্রশ্ন আছে, তো যদি সংজ্ঞা আসে তখন তোমরা লিখবে যে উদ্ভিদ দেহে যে সকল কলার কোষ ক্রমাগত বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে তাদের ভাজক কলা বলে। অপত্য মানে তাদের থেকে যেটা তৈরি হলো, নতুন যেটা, ওকে, নতুন কোষ যেটা তৈরি হলো সেটা হচ্ছে অপত্য কোষ। তাহলে উদ্ভিদ দেহে যেসব কলার কোষ ক্রমাগত বিভাজিত হয়ে নতুন অপত্য কোষ সৃষ্টি করে তাদের ভাজক কলা বলে। তাহলে ভাজক কলা সবসময় ভেঙে যায়। আর স্থায়ী কলা মানে কি? উদ্ভিদের ভাজক কলা থেকে সৃষ্ট এবং বিভাজনে অক্ষম পরিণত কলাকে স্থায়ী কলা বলে। তাহলে ভাজক কলা থেকে তৈরি হবে এবং সেটা কিন্তু আর ভাঙতে পারবে না। বিভাজনে অক্ষম মানে বিভাজিত হতে পারবে না, বা একটা কোষ থেকে মানে ওই কলার মধ্যে যে কোষগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে অন্য কোষ তৈরি হতে পারবে না। ওকে, তাহলে ভাজক কলাগুলো কি হয়? ভাজক কলাগুলো ভাঙতে পারে, সক্ষম, বিভাজনে সক্ষম। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এরকম কোষ তৈরি হয়। ওকে, এবং বিভাজিত হতে 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 একটা সময় বিভাজন ক্ষমতা হারিয়ে যায়, তখন ওই কোষগুলো ওই কলার মানে ভাজক কলার কোষগুলো আর ভাঙতে পারে না। তখন সেই ভাজক কলা যখন আর ভাঙতে পারে না, সেটা যখন পরিণত হয়ে যায় এবং বিভাজনে অক্ষম মানে বিভাজিত হতে পারে না, তখন সেই ভাজক কলাই শেষে কিসে পরিণত হয়? স্থায়ী কলায় পরিণত হয়। ওকে, মনে রাখবে ভাজক কলাই পরবর্তীকালে স্থায়ী কলায় পরিণত হয়। ভাজক কলা কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? অনেক স্কুলে প্রশ্ন আসে। উদ্ভিদের যে অংশগুলো বেশি বৃদ্ধি পায়, বর্ধনশীল অঞ্চল মানে যেগুলো বৃদ্ধি পাচ্ছে, কোনগুলো? যদি একটা গাছের মূল হয় তাহলে মূলের একদম অগ্রভাগগুলো, বা কাণ্ড মানে ডালপালা শাখা প্রশাখার সেগুলোর অগ্রভাগগুলো, সামনের অংশগুলো। কাণ্ডের পর্ব মধ্য মানে কি? ধরো একটা বাঁশ গাছের একটা পর্ব, একটা পর্ব, তো মাঝে যে জায়গাটা সেটা লম্বা হবে, তাই না? পর্ব মধ্যগুলো, শীর্ষ মুকুল, একদম শীর্ষে যে মুকুলগুলো থাকে সেগুলোতে ভাজক কলা লক্ষ্য করা যায়। ভাজক কলা কেমন দেখতে? আমাদের প্রশ্ন আছে ভাজক কলার বৈশিষ্ট্য কেমন দেখতে, মানে এখানে তোমরা বৈশিষ্ট্য লিখতে পারবে। কেমন, তাহলে এখানে আমাদের কি প্রশ্ন আসতে পারবে? ভাজক কলার বৈশিষ্ট্য লেখো, বা ভাজক কলার দুটি বৈশিষ্ট্য লেখো, এরকম প্রশ্ন আসবে। তাহলে এই কোষগুলো বিভাজিত হতে পারে, কোষগুলো অপরিণত, আকৃতিতে ছোট, সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে কোষগুলোর মধ্যে। দেখতেই পাচ্ছ এগুলো সব নিউক্লিয়াস কিন্তু প্রত্যেকটা কোষের মধ্যে রয়েছে। একটা কোষ হয়তো তার মধ্যে একটা নিউক্লিয়াস রয়েছে, এখানে একটা কোষ রয়েছে তার মধ্যে নিউক্লিয়াস রয়েছে। ওকে, এবং আকৃতিতে ছোট। আর সেলুলোজ দিয়ে তৈরি কোষ প্রাচীর থাকে, মানে এদের কোষ প্রাচীর থাকে এবং সেই কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি। কোষগুলি ঘন সন্নিবিষ্ট মানে একদম ঘেঁষাঘেঁষি ভাবে লেগে আছে, একদম কাছাকাছি। কেমন, মাঝখানে কিন্তু কোনো ফাঁক নেই। পাশাপাশি অনেকগুলো কোষ এরকমভাবে পরপর পরপর কিন্তু যুক্ত আছে। ওকে, কোষের মানে দুটো কোষের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ বা ফাঁক কিন্তু থাকে না। তাহলে দেখো ভাজক কলার বৈশিষ্ট্য আমাদের এখানে সহায়িকাতেও দেওয়া হয়েছে। কোষগুলো সজীব এবং অপরিণত, তাই না? যখন সেটা ভাঙতে ভাঙতে সেটা ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন সেটা ম্যাচিওর হয়ে গেল, পরিণত, তখন সেটা স্থায়ী কলায় পরিণত হয়ে যাবে। কেমন, এমনিতে ভাজক কলা হচ্ছে অপরিণত। আর এগুলো সবসময় বিভাজিত হতে পারে, মানে বিভাজনে সক্ষম, ঘন সন্নিবিষ্ট হয় কোষগুলো। আর ভাজক কলার কোষগুলোর মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস এবং প্রচুর কিন্তু সাইটোপ্লাজম থাকে। তাহলে এগুলোই বৈশিষ্ট্য। ওকে, আর কাজ যদি বলে ভাজক কলার কাজ, তোমরা এখান থেকে লিখতে পারবে, বইয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। ভাজক কলার কোষগুলো সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। আর 2 নম্বর তোমরা লিখবে যে ভাজক কলা থেকে কিন্তু স্থায়ী কলার উৎপত্তি ঘটে। রেফারেন্স বইয়ের মধ্যে কিন্তু আরও অনেক কাজ থাকে, কিন্তু আমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসে তখন কিন্তু দুটোর বেশি কাজ আসে না। ওকে, তাহলে দুটো করলে হয়ে যাবে। এরপর স্থায়ী কলা আমরা পড়েছিলাম যে ভাজক কলা থেকে উৎপন্ন এবং বিভাজনে অক্ষম এরকম পরিণত কলাকে বলা হয় স্থায়ী কলা।
তাহলে ভাজক কলা যখন বিভাজন ক্ষমতা শেষ হয়ে যাবে, সেটা যখন ম্যাচিওর হয়ে যাবে, পরিণত হয়ে যাবে, আর বিভাজিত হতে পারবে না, তখন সেটাই স্থায়ী কলায় পরিণত হবে। কোথায় পাওয়া যায়? মূল, কাণ্ড, পাতার বিভিন্ন অংশে স্থায়ী কলা পাওয়া যায়। দেখতে কেমন? মানে স্থায়ী কলার বৈশিষ্ট্য দেখো, কোষগুলোতে নির্দিষ্ট আকারযুক্ত হয়, বিভাজিত কিন্তু হতে পারে না, এরা সজীবও হতে পারে, মৃতও হতে পারে। ভাজক কলার ক্ষেত্রে দেখছিলাম যে ভাজক কলার কোষগুলো কিন্তু সজীব, কিন্তু এখানে স্থায়ী কলার কোষগুলো সজীবও হতে পারে বা মৃতও হতে পারে। বিভিন্ন রকম ভাজক মানে স্থায়ী কলার বা ভাগ রয়েছে। ওকে, আর কোষগুলোতে ভ্যাকুল মানে হচ্ছে কোষ গহ্বর কিন্তু থাকে। আর পাশাপাশি দুটো কোষের মধ্যে দেখো, এখানে এটা একটা কোষ, একটা কোষ দেখো মাঝখানে গ্যাপ থেকে গেল, দেখো এখানে একটা মাঝখানে গ্যাপ থেকে গেছে, মাঝখানে কিন্তু ফাঁক থেকে গেছে, এই কোষ এখানে একটা কোষ, মাঝখানে কিন্তু সাদা গ্যাপ থেকে গেছে। ওকে, তাহলে গ্যাপ কিন্তু থাকে। আবার কিছু কিছু স্থায়ী কলা আছে, ভাগ রয়েছে স্থায়ী কলার, কিছু কিছু স্থায়ী কলা আছে যার মধ্যে কিন্তু আবার গ্যাপ থাকে না, মানে ফাঁক থাকে না। ওকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যর ক্ষেত্রে দেখো এখানে রেফারেন্স বইও রয়েছে যে কোষগুলো সজীব অথবা পরিণত অবস্থায় মৃত হতে পারে, কোষগুলো পাতলা বা পুরো কোষপ্রাচীর দিয়ে যুক্ত, বিভাজনে অক্ষম, কোষান্তরন্ধ্র মানে দুটো কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা, ওকে, কোষান্তরন্ধ্র বলে এটাকে, সেটা থাকতেও পারে বা নাও পারে। আর এই কলার কোষগুলোর মধ্যে কিন্তু ভ্যাকুল থাকে না, কোষ গহ্বর। আচ্ছা, এখানে কোষ গহ্বর থাকে হবে, কেমন? কোষগুলোতে ভ্যাকুল থাকে লিখেছে, তাহলে ভ্যাকুল থাকে, এটাই কিন্তু আমাদের করতে হবে স্থায়ী কলার ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা দেখব কাজ। স্থায়ী কলার কাজের ক্ষেত্রে আমরা দেখব যে এটা খাবার তৈরি করা কাজ, জল আর খাদ্যের পরিবহন, সঞ্চয় করা, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা। এবার আমরা চলে যাব প্রাণী কলা। ওকে, আমরা যেমন উদ্ভিদ কলা পড়লাম, ভাজক কলা, স্থায়ী কলা এবং প্রাণী কলা পড়বো আমরা এবার। প্রাণী কলার মধ্যে 4টে ভাগ রয়েছে। প্রশ্ন আছে প্রাণী কলা কত প্রকার ও কি কি? লিখবে প্রাণী কলা 4 প্রকার, যথা আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। এবার যদি বলে আবরণী কলা কোথায় দেখতে পাওয়া যায়, এর দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে আবরণী কলা মানে কি? আবরণ মানে ঢেকে রাখে, কভারিং করে রাখে, মানে আমাদের স্কিনগুলো, চামড়াগুলো, তাই না? তাহলে এই কলা প্রাণীদের বাইরের তলকে ঢেকে রাখে, অভ্যন্তরীণ দেহের বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। এবং এই কোষগুলো দেখো একটা ভিত্তি পর্দার উপর, মানে একটা বেস লেভেল, একটা দেখো দেখো বেড, মানে তার উপর আমি এটা গদিটা হয়তো বিছিয়েছি সেরকম। তাহলে একটা মানে প্লাই দিয়ে, মানে কাঠের একটা বা স্টিলের একটা বেড হতে পারে, তাহলে সেটা হচ্ছে বেস, যার উপর আমরা ম্যাট্রেসটাকে রাখছি। ওকে, বা গদিটাকে আমরা যেটা রাখছি, তাহলে এইটা মানে বেসের ওপরে যার উপরে রাখছি সেটা হচ্ছে ভিত্তি পর্দা। তাহলে ভিত্তি পর্দার উপর কিন্তু একের পর এক কিন্তু বেশি স্তরে সাজানো থাকে, অনেকগুলো লেয়ারে কিন্তু সাজানো থাকে, কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয় এবং মাঝখানে কোনো গ্যাপ থাকে না। আর কাজ হচ্ছে দেখো বাইরের আঘাত থেকে মানে কোষকে রক্ষা করা, আচ্ছাদন মানে ঢাকনা, কভারিং হিসেবে কাজ করে, আর শোষণ, ক্ষরণ, রেচনাও কিন্তু এই কলা সাহায্য করে। ওকে, আমাদের দেখো ওখানে আবরণী কলার ক্ষেত্রে আমরা আবরণী কলার কাজ এখানে পেয়ে যাচ্ছি। দেখো আবরণী কলা বহিকঙ্কালও গঠন করে, এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আঁশ, পালক, রোম, নখ, খুর, সিং ইত্যাদি গঠন করে। প্রশ্ন আসে এখান থেকে শর্ট কোয়েশ্চেন ঘুরিয়ে, তোমাদের প্রশ্ন বিচিত্রা বা প্রশ্ন প্রস্তুতি যখন তোমরা কিনবে দেখবে সেখানে পাবে, কেমন যে নখ, খুর বা সিং এরকমভাবে বলতে পারে, বা বহিকঙ্কাল গঠনে কোন কলা সাহায্য করে? উত্তর হবে আবরণী কলা। ওকে, নেক্সট আমাদের প্রশ্ন এখানে মানে আমাদের মানে পরবর্তী কলা আমরা পড়বো এবার। আবরণী কলা পড়লাম আমরা। 2 নম্বর প্রাণী কলা হচ্ছে যোগ কলা। এটা রক্ত, অস্থি, হাড়, অস্থি মানে হাড়, তরুণাস্থি মানে নরম হাড়, যেগুলো আমাদের কানে থাকে, নাকের ডগাতে থাকে, সেগুলো হচ্ছে নরম হাড়, সেগুলো হচ্ছে তরুণাস্থি, নরম হাড়। লিগামেন্ট তোমরা জানো, মানে হাড়ের সঙ্গে দুটো হাড়ের সংযোগস্থলে থাকে। আর টেন্ডন, এটা মাংসর সঙ্গে হাড়ের সংযোগ জায়গায় থাকে, সূত্র মতো অংশ। এগুলো সবই কিন্তু যোগ কলা। ওকে, রক্ত দেখতে পাওয়া যায় শিরা, ধমনী এবং হৃৎপিণ্ডের মধ্যে থাকে। অস্থি বা হাড় যেটা তরুণাস্থি, লিগামেন্ট, এগুলো কিন্তু বিভিন্ন অন্তঃকঙ্কাল মানে আমাদের যেটা কঙ্কাল রয়েছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এখানে দেখো কোষগুলি ধাত্রের মধ্যে ছড়িয়ে থাকে, ধাত্র তার মধ্যে কোষগুলো ছড়িয়ে থাকে, কোনো ক্ষেত্রে তা তরল হতে পারে, যেমন রক্তটা তরল, অর্ধতরল জেলির মতো হতে পারে যেমন তরুণাস্থি, আবার শক্ত কঠিন হতে পারে অস্থির ক্ষেত্রে মানে হাড়ের ক্ষেত্রে। ওকে, এখানে কিন্তু যোগ করা ছবি দিয়েছে, রক্তর ছবি কিন্তু এখানে দিয়েছে। রক্তের মধ্যে ভাগ রয়েছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও নিচক্রিকা। রক্তের 3টি কণার নাম দিয়েছে, কণিকার নাম। এবার যোগ কলার কাজ হচ্ছে দেহের বিভিন্ন কলার অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করা, তার জন্য নাম হচ্ছে যোগ কলা। তাহলে কমিউনিকেশন করে বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে, যেমন রক্ত, এটা হচ্ছে তরল যোগ কলা। ওকে, রক্তকে তরল যোগ কলা বলা হয়। আর 2 নম্বর দেহের রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে এবং দেহের কাঠামো গঠন করতে, ভার বহন করতে কিন্তু সাহায্য করে। প্রশ্ন যদি আসে রক্তকে তরল যোগ কলা বলে কেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা লিখবে যে যোগ কলা বলা হয় তার কারণ
রক্তকে তরল যোগ কলা বলে কারণ রক্তের মধ্যে কোষ অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি থাকে। তাহলে যা কোষ থাকে তার থেকে ধাত্র মানে তরলটা বেশি, যা তরল থাকে সেখানে তার মধ্যে কোষগুলো কম থাকে, তাই না? তাহলে কোষ কম ধাত্র বেশি, ঘুরিয়ে বলতে পারো কোষের থেকে ধাত্র পরিমাণ বেশি। আর 2 নম্বর হচ্ছে রক্ত মধ্যস্থ ধাত্র তরল। আর রক্ত বিভিন্ন অঙ্গর মধ্যে, অঙ্গ বা তন্ত্রের মধ্যে যোগাযোগ সাধন করে, এটাও কিন্তু লিখতে হবে থার্ড পয়েন্টে। ওকে, যে রক্ত বিভিন্ন দেহের বিভিন্ন অংশের মধ্যে কিন্তু যোগাযোগ সাধন করে। ওকে, এই জন্য রক্তকে তরল যোগকলা বলা হয়। আর যোগকলার বৈশিষ্ট্য তোমরা তো দেখলে, বই থেকেই তোমরা লিখতে পারবে। খুব যে দুটো বৈশিষ্ট্য তোমাদের আসতে পারে। পেশি কলা দেখবো। পেশি তোমরা জানো যে অস্থি বা হাড়ের সঙ্গে লেগে থাকে, কেমন, এবং অভ্যন্তরীণ অঙ্গ হৃৎপিণ্ডেও কিন্তু এক ধরনের পেশি কলা লক্ষ্য করা যায়। এবং পেশির মধ্যে দেখো লম্বাটে বা নলাকার কিছু কোষ নিয়ে তৈরি, সেগুলোকে পেশি তন্তু বলে। পেশি তন্তুর গুচ্ছ মিলে একটা পেশি কিন্তু তৈরি হয়। নেক্সট, এখানে কত ধরনের পেশি মানে পেশি কলা হয়? 3 ধরনের পেশি কলা হয়। ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি, অনৈচ্ছিক মানে আন্তর্যন্ত্র পেশি এবং হৃদপেশি। পেশি কলা কত প্রকার কি কি? তাহলে 3 ধরনের লিখবে। ওকে, ঐচ্ছিক পেশি মানে নাম শুনে তুমি বুঝতে পারছো যে ঐচ্ছিক, নিজের ইচ্ছায় নড়াচড়া করতে পারো। যেমন হাতটাকে তুমি এরকমভাবে কোনো ভাঁজ করে তোমরা করতে পারছো, তাহলে বাইসেপস ট্রাইসেপস যেগুলো রয়েছে ইচ্ছা মতো নাড়ানো যায়। ওকে, তাহলে এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি মানে ইচ্ছা মতো কিন্তু নড়াতে পারবে না, শরীরের ভেতরে যে পেশিগুলো রয়েছে সেগুলো। আর হৃদপেশি যেটা হৃদপিণ্ড, ওটা তুমি ইচ্ছা করে থামাতেও পারবে না, বন্ধও করতে পারবে না, সেটা মানে এক ধরনের অনৈচ্ছিক পেশিই বটে। কেমন, এটা এক ধরনের হৃদপেশি হলো এক ধরনের অনৈচ্ছিক পেশি। হৃদপিণ্ডে সংকোচন প্রসারণ মানে সংকুচিত প্রসারিত পাম্প যন্ত্রের মতো কাজ করছে, সেটাতে কিন্তু সাহায্য করে। পেশির কাজ কি? অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটানো মানে নড়ানো এবং গমনে সাহায্য করা। তাহলে চলন গমনে সাহায্য করবে, অভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে সাহায্য করে। খাদ্যনালীতেও থাকে পেশি বলেই কিন্তু খাবারটা এক জায়গা থেকে অন্য জায়গায় নালীর ভেতরে যেতে পারে। আর হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তাহলে পেশি কলার বৈশিষ্ট্য তোমরা পেলে যে কোষগুলো লম্বাটে নলের মতো, যা পেশিতন্তু নামে পরিচিত। আর এখানে একাধিক কিন্তু নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশি মানে অস্থি বা হাড়ের সঙ্গে যুক্ত যেসব পেশি স্বেচ্ছায় মানে নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ করা যায় তাকে ঐচ্ছিক পেশি বলে। হাতের বাইসেপস ট্রাইসেপস। অনৈচ্ছিক পেশি বললাম যেগুলো নিজের ইচ্ছায় নড়া মানে সংকোচন প্রসারণ করা যায় না, সেগুলো অনৈচ্ছিক পেশি। পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত থাকে। ওকে, আর হৃদপেশিটা আমাদের নেই। হৃদপেশি ওখানে দেখলাম, হৃদপেশির বৈশিষ্ট্য হচ্ছে সংকুচিত প্রসারিত হতে পারে। হৃদপেশি কখনো কিন্তু টায়ার্ড হয় না, ক্লান্ত হয় না। ক্লান্ত হয়ে গেলে হৃদপিণ্ড বন্ধ হয়ে গেলে মানে তো ডেথ হয়ে যাবে, তাই না? তাহলে এটা কিন্তু কখনো থামে না, সবসময় কিন্তু চলে। ওকে, আর কাজগুলো হলো লাস্ট আমাদের প্রাণীকলার মধ্যে 4 নম্বর যেটা প্রাণীকলা সেটা হচ্ছে স্নায়ুকলা। মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড এবং দেহের বিভিন্ন স্নায়ুতে এই কলা দেখতে পাওয়া যায়। এই ধরনের কলা সব থেকে বড় কোষ সেটা হচ্ছে নিউরন বা স্নায়ু কোষ নিয়ে তৈরি, এটাকে বলছে নিউরন বা স্নায়ু কোষ। ওকে, এবং এছাড়াও আর কি থাকে এখানে? নিউরোগ্লিয়া বলে সহায়ক কোষ থাকে। কেমন, এটা কিন্তু স্নায়ু স্পন্দন পরিবহন করতে পারে না, উদ্দীপনা পরিবহন করতে পারে না। উদ্দীপনা পরিবহন করে নিউরন বা স্নায়ু কোষ, এটা কম থাকে। আর নিউরোগ্লিয়াটাই বরং বেশি থাকে। ওকে, তাহলে স্নায়ুকলা যাই হোক কী কী নিয়ে তৈরি? নিউরন এবং নিউরোগ্লিয়া নিয়ে তৈরি। এখানে দেখো নিউরনটা আবার কেমন রয়েছে, উপরে যে অংশটা কেমন সেটাকে বলবো কোষ দেহ। আর এই অংশটা হচ্ছে প্রবর্ধক। প্রবর্ধকের মধ্যে দেখো এটা হচ্ছে অ্যাকশন, আর এইদিকে রয়েছে ডেনড্রন। ওকে, প্রবর্ধক 2 ধরনের, অ্যাকশন এবং ডেনড্রন। আর ডেনড্রনের আবার শাখা প্রশাখা হয়ে গেছে, সেগুলোকে বলবো ডেনড্রাইট। নেক্সট কাজ দেখো, পরিবেশ থেকে উদ্দীপনা মানে ঠান্ডা গরম বা হাঁটছো হয়তো মাঠে, পায়ে যদি কাঁটা বিঁধে যায় তাহলে সেইটা সঙ্গে সঙ্গে পাটা তুলে নিচ্ছ, এইসব জিনিসগুলো কিন্তু ওই স্নায়ুতন্ত্রের মাধ্যমে হয়। ওকে, বা দরজার কলিং বেল শুনে তুমি দরজা খুলে দিচ্ছ, সেই জিনিসগুলো, বা রান্নাঘরে কোনো গরম জিনিসে হাত পড়লে সঙ্গে সঙ্গে সরিয়ে নিচ্ছ, এগুলো সব স্নায়ুতন্ত্রের মাধ্যমে কিন্তু কাজ হয়। ওকে, মানে একদম খুব ইনস্ট্যান্ট কাজ হয়, দ্রুত কাজ হয়। নিয়ে মস্তিষ্কে উদ্দীপনা নিয়ে যায়, মস্তিষ্ক থেকে ছাড়া নির্দিষ্ট অঙ্গে বা গ্রন্থিতে আমাদের বিভিন্ন পেশি রয়েছে, কারক রয়েছে, সেখানে কিন্তু আসে। জীবদেহের বাইরে এবং ভেতরে পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা এবং পেশি সংকোচন, বিভিন্ন গ্রন্থির ক্ষরণ, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে স্নায়ুকলার তোমরা কিন্তু কাজগুলো করবে। নিউরন বা স্নায়ুর অংশগুলো হলো তাহলে কোষদেহ এবং প্রবর্ধক, তাই লিখবে কোষদেহ এবং প্রবর্ধক। নিয়ে লিখবে প্রবর্ধক আবার 2 প্রকার, অ্যাকশন ও ডেনড্রন। ওকে, আর আমাদের স্নায়ুকলার কাজ তো এখানেই পেয়েছি, এখানেও স্নায়ুকলার কাজ দেওয়া হয়েছে, বই থেকে লিখবে, বই ভালো করে সুন্দর করে দেওয়া হয়েছে। আর সেরকম আমাদের ক্লাস 8-এ প্রয়োজন হয় না। ওকে,
তাহলে আমাদের দেখলাম এই প্রশ্নগুলো, আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এখানে দেখতে পারো। খাদ্যের সারাংশ শ্বাসবায়ুকে পরিবহন করে কোনটা, সেটা হচ্ছে এই যে সংবহনের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এই যে স্টার মার্ক দেওয়া হয়েছে, প্রাণীদের বহিঃকঙ্কাল যেগুলো তৈরি করে, বলছিলাম না এই প্রশ্নটা কিন্তু আসে, আবরণী কলা কিন্তু তৈরি করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে দেখো পেশি কলা। ওকে, তরল যোগ কলা বলা হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, রক্তকে তরল যোগ কলা বলা হয়। আর স্নায়ু, এটা দরকার হয় না। রক্তচাপ নিয়ন্ত্রণ আমরা দেখলাম। হ্যাঁ, ভাজক কলার কোষগুলো কি নিয়ে তৈরি, সেটা সেলুলোজ দিয়ে তৈরি। এরকমভাবে তোমরা কিছু প্রশ্ন করে যাবে। নেক্সট আমরা এখানে দেখো পেজ নাম্বার 220। এছাড়াও দেখো এখানে এই যে খাদ্যের সারাংশ শ্বাসবায়ু পরিবহন করে, এটা সংবহন নামে পরিচিত এই পদ্ধতিটা। তারপরে জীবদেহ গঠনের ধাপ, এটা হচ্ছে জীবদেহকে ভাঙলে অঙ্গ, মানে কতগুলো অঙ্গতন্ত্র নিয়ে তৈরি, অঙ্গতন্ত্র বা তন্ত্র লিখতে পারো। তন্ত্র আবার কতগুলো অঙ্গ নিয়ে তৈরি, অঙ্গ আবার কতগুলো কলা নিয়ে তৈরি, কলা আবার কতগুলো কোষ নিয়ে তৈরি। বহিঃকঙ্কল আবরণী কলা গঠন করে, এখানে দেখো উদ্ভিদের বৃদ্ধি ঘটায় ভাজক কলা, আচ্ছাদন তৈরি করে আবরণী কলা, স্নায়ু কলা দেখতে পাওয়া যায় মস্তিষ্ক, শ্বসনকাণ্ড, দেহের বিভিন্ন স্নায়ু কলাতে। তাহলে এরকমভাবে তোমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে যাবে। তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমাদের আরও মানে আমাদের বিভিন্ন কোষীয় অঙ্গনও আছে, সেগুলো থেকে আমাদের সাধারণত প্রশ্ন আসে, বেশি প্রশ্ন আমাদের সেই জায়গা থেকে আসে, সেগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখে নেব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর যারা তোমরা নোটস চাইছো, তোমরা যদি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই 3টি বিষয়ের নোটস চাও, তাহলে আমি স্ক্রিনে দিয়ে দিলাম আমাদের পেড গ্রুপের ডিটেলস। এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যোগাযোগ করে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। ওকে, আর আমাদের এই সাবজেক্টিভ ক্লাস, আমাদের আগের যে চ্যাপ্টার সেগুলো কিন্তু আমি বোর্ডের মধ্যে বুঝিয়ে দিয়েছি। আমাদের আগের চ্যাপ্টারগুলো যারা দেখোনি, ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। প্রশ্ন প্রস্তুতি, যেটা প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি, সেটারও ক্লাস চলছে, সেগুলোর আমরা সমাধান করছি। যারা দেখোনি সেগুলোর প্লেলিস্টও তোমরা কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্ট অপশানে গেলেই পেয়ে যাবে। অবশ্যই তোমরা যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।